আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান সম্পর্কে একটু আলোচনা করব। আমাদের প্রথম অধ্যায় হচ্ছে আমাদের পরিবেশ। এখানে আমাদের পরিবেশ যে অধ্যায়টা, এই অধ্যায়টি যদি আমরা শিখি, এই অধ্যায় সম্পর্কে আমাদের পূর্বে কিছু অপশন জানতে হবে। সেটা হচ্ছে পরিবেশ কাকে বলে। যদিও অধ্যায়ের নাম হচ্ছে আমাদের পরিবেশ, কিন্তু এখানে কিন্তু পরিবেশ সম্পর্কে তেমন আলোচনা করা হয়নি। আমাদের ক্লাস 3-4 এখানে আলোচনা করবে যে পরিবেশ কাকে বলে, যেটা আমরা পূর্ব পাঠে শিখে নিয়েছি। তারপরেও আমি একটু বলছি যে পরিবেশ কাকে বলে। হোয়াট ইজ এনভায়রনমেন্ট? পরিবেশ হচ্ছে, সহজভাবে যদি আমরা বুঝি, যে আমাদের চারপাশে যা কিছু আছে তাই নিয়ে আমাদের পরিবেশ। আমাদের চারপাশে যা কিছু আছে, আমাদের চারপাশে গাছ আছে, গরু আছে, উদ্ভিদ আছে, মানুষ আছে, পাহাড় পর্বত, আসমান জমিন, চন্দ্র তারা নক্ষত্র, এই সকল কিছুই পরিবেশের অন্তর্ভুক্ত। তার মানে আমাদের এই চারপাশে যা কিছু আছে, আমাদের চোখে আমরা যা দেখতে পাই সবকিছুকেই পরিবেশ বলে। পরিবেশ শিখতে হলে এই পরিবেশ সম্পর্কে আমাদের আরো একটু জানতে হবে। সেটা হচ্ছে পরিবেশ কত প্রকার। আমরা জানি পরিবেশ দুই প্রকার। প্রাথমিকভাবে পরিবেশ দুই প্রকার। একটা হলো প্রাকৃতিক পরিবেশ, আরেকটা হলো সামাজিক পরিবেশ। প্রাকৃতিক পরিবেশটা কি? প্রাকৃতিক পরিবেশ হচ্ছে যে পরিবেশটা প্রকৃতি প্রদত্ত পরিবেশ। প্রকৃতি প্রদত্ত বলতে যে পরিবেশে মানুষের কোনো সৃষ্টির হাত নেই। সহজ কথায়, মানুষ যে পরিবেশটাকে তৈরি করতে পারে না, যে পরিবেশটাকে মানুষ তৈরি করতে পারে না তাকে প্রাকৃতিক পরিবেশ বলে। আরেকটা পরিবেশ হচ্ছে সামাজিক পরিবেশ, অথবা মানুষের তৈরি পরিবেশ, অথবা কৃত্রিম পরিবেশ। তিনটা নাম, একই মানে একটাই কিন্তু নাম হচ্ছে তিন প্রকারের, মানে আলাদা আলাদা নাম। যে মানে যাকেই প্রাকৃতিক পরিবেশ সামাজিক পরিবেশ বলা হয়, তাকেই কৃত্রিম পরিবেশ বলা হয়, আবার সেটাই হচ্ছে মানুষের তৈরি পরিবেশ। সহজ কথায়, যে পরিবেশ মানুষ তৈরি করতে পারে, মানে মানুষ প্রদত্ত যে পরিবেশটা, এটাকে বলা হয় মানুষের তৈরি পরিবেশ, অথবা সামাজিক পরিবেশ, অথবা কৃত্রিম পরিবেশ, যেটা মানুষ প্রদত্ত তৈরি। এখানে আমাদের ভিডিওতে, আমাদের এই পেজে, আমাদের এই পৃষ্ঠায় দুইটা চিত্র দেওয়া আছে। এখানে দেখা যাচ্ছে একটা উদ্ভিদ, এখানে গরু পানি খাচ্ছে, এখানে আসমান আছে, পাহাড় আছে, অপরদিকে দালান কোঠা, গাড়ি, হ্যাঁ, রাস্তাঘাট। এই দুইটা বিষয়ে যদি আমরা আলোচনা করি, তাহলে এই পাশে যে অপশনগুলো আছে, যে চিত্রগুলো আছে, এই চিত্রের গাছ, গরু, চন্দ্র সূর্য, আসমান জমিন, এগুলা সবকিছুই কিন্তু প্রকৃতির মানে প্রাকৃতিক পরিবেশের উপাদান। এই যে পানি, এগুলা কিন্তু মানুষ তৈরি করতে পারে না। তাহলে প্রাকৃতিক পরিবেশ কাকে বলে? যে পরিবেশ মানুষ তৈরি করতে পারে না তাকে প্রাকৃতিক পরিবেশ বলে। আবার সামাজিক পরিবেশ কোনটা? যে পরিবেশ মানুষ তৈরি করতে পারে, যেমন এই যে দালান কোঠা, এই যে গাড়ি, যে রিক্সা, যে রাস্তাঘাট, এগুলো সবকিছুই কিন্তু মানুষ তৈরি করতে পারে। তাহলে একে কিন্তু মানুষের তৈরি পরিবেশ বলে। তাহলে আমরা শিখলাম পরিবেশ মানে প্রাথমিকভাবে পরিবেশ দুই প্রকার। একটা হচ্ছে এই প্রাকৃতিক পরিবেশ, আরেকটা হচ্ছে সামাজিক পরিবেশ। এবার আসি আমাদের পরিবেশকে
আরো দুই ভাগে ভাগ করা যায়। আমাদের এই পরিবেশটাকে কিন্তু আরো দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে জীব পরিবেশ, আরেকটা হচ্ছে জড় পরিবেশ। জীব কাকে বলে? সহজ কথায়, যার জীবন আছে তাকে জীব বলে, যার জীবন নাই তাকে জড় বলে। জীব পরিবেশ কি? যে পরিবেশের উপাদানে জীবন আছে, যে পরিবেশের উপাদান সমূহের জীবন আছে তাকে জীব পরিবেশ বলে, আর যে পরিবেশের উপাদান সমূহের জীবন নেই তাকে জড় পরিবেশ বলে। এখানে আমাদের পাঠে বলা হয়েছে পরিবেশের উপাদানগুলোকে আমরা জীব ও জড় এই দুই ভাগে ভাগ করি। যেমন মানুষ, পশু পাখি, গাছপালা, এরা হচ্ছে জীব। সহজ কথায় যাদের জীবন আছে, মানুষ, পশু পাখি, গাছপালা, এদের কিন্তু জীবন আছে। আবার অন্যদিকে মাটি, পানি, বায়ু, গাড়ি, চেয়ার, টেবিল ইত্যাদি হচ্ছে জড়। তার মানে এগুলোর কিন্তু জীবন নেই। জীব ও জড় মানে জড়ের সম্পর্ক, জীব পরিবেশ এবং জড় পরিবেশ অথবা জীব বস্তু অথবা জীব উপাদান এবং জড় উপাদানের মধ্যে কি সম্পর্ক আছে? এখানে হ্যাঁ, জীব পরিবেশের সাথে জীবের সাথে জড়ের কিন্তু একটা সম্পর্ক আছে। যেমন এখানে জীব পরিবেশ, এই মানুষ এটা কিন্তু জীব, গরু এটা কিন্তু জীব, পানি এটা কিন্তু জড়, উদ্ভিদ এটা কিন্তু জীব, এখানে যে বায়ু আছে এটা কিন্তু জড়, এই যে গাড়িগুলো এগুলো কিন্তু জড়, কিন্তু মানুষ এটা কিন্তু জীব। এখানে এদের সম্পর্কটা কি? এখানে এদের একটা সম্পর্ক আছে। যেমন বেঁচে থাকার জন্য গরুর মানে প্রাণীর পানি মানে পানি প্রয়োজন, পান করার জন্য তার পানি প্রয়োজন, অথবা খাদ্যের জন্য তার কি প্রয়োজন? পুষ্টির জন্য তার খাদ্য প্রয়োজন। এই প্রাণীর পুষ্টি পেতে হলে তাকে উদ্ভিদ, হ্যাঁ, ঘাস খেতে হবে। এই ঘাস কোথা থেকে আসছে? এই ঘাসও সূর্যের আলো এবং এই পানির সংমিশ্রণে কিন্তু সে খাদ্য তৈরি করে, সে আস্তে আস্তে পুষ্টি উৎপাদন করে, সে বৃদ্ধি পাচ্ছে। আবার এই গাছটাকে খেয়ে বেঁচে আছে কে? এই প্রাণী। তাহলে এদিকে যদি আমরা খেয়াল করি তাহলে মূলত এই প্রাণীও উদ্ভিদের উপর মানে এই পানির উপর খাদ্যের জন্য নির্ভরশীল। আবার এই প্রাণী কিন্তু জড় পরিবেশের যে উপাদান আছে, যেমন বায়ু, এখানে এই বায়ু হচ্ছে জড় পরিবেশ উপাদান। তাহলে বায়ুর উপর কিভাবে নির্ভরশীল? আমাদের অক্সিজেনের জন্য আমরা বায়ু থেকে কি নেই? অক্সিজেন নেই। আমাদের শ্বাস গ্রহণের জন্য আমরা অক্সিজেন নেই। তাহলে এই শ্বাস গ্রহণের জন্য যে আমরা অক্সিজেনটা নেই, এটা আমরা কোথা থেকে পাই? এটা কিন্তু বায়ু থেকে পাই। তাহলে আমাদের বেঁচে থাকার জন্য শ্বাস গ্রহণের বেঁচে থাকার জন্য যে আমরা শ্বাস গ্রহণ করি, শ্বাস গ্রহণের জন্য কি জড়বস্তু বায়ু মানে পরিবেশ থেকে আমরা কি করি? জড়বস্তুর উপর নির্ভরশীল। কিভাবে নির্ভরশীল? বায়ুর উপর নির্ভরশীল। আর বায়ুটা কি? জড়বস্তু। চলাচলের জন্য যে আমরা গাড়িটাকে ব্যবহার করছি, এই গাড়িটা কিন্তু জড়বস্তু। তাহলে এই জড়বস্তুর উপর কিন্তু আমরা নির্ভরশীল। কিভাবে নির্ভরশীল? আমরা যাতায়াত করার জন্য। এই গাড়িটা যদি না থাকতো আমরা যাতায়াত করতে পারতাম না, আমাদের পায়ে হেঁটে যেতে হতো। তাহলে আমাদের এই যাতায়াতের জন্য আমরা কিন্তু জড়বস্তুর উপরও নির্ভরশীল। এখানে আরো অনেক অপশন আছে। হ্যাঁ, যেমন মানুষের বেঁচে থাকার জন্য যে বড় জড়বস্তুর প্রয়োজন, মানুষের বেঁচে থাকার জন্য কি কি জড়বস্তুর প্রয়োজন? মানুষের বেঁচে থাকার জন্য বায়ুর প্রয়োজন, পানি প্রয়োজন, খাবার প্রয়োজন, তারপরে বাসস্থান প্রয়োজন, অনেক জড়বস্তুর প্রয়োজন আছে। অন্যান্য প্রাণীরও, মানুষ ছাড়াও অন্যান্য প্রাণীরও হ্যাঁ বায়ু প্রয়োজন, পানি প্রয়োজন, খাদ্য প্রয়োজন এবং বাসস্থান প্রয়োজন এবং অন্যান্য উপাদানগুলো প্রয়োজন আছে। কিন্তু উদ্ভিদের বেঁচে থাকার জন্য উদ্ভিদের জড়বস্তুর উপর কি কারণে নির্ভরশীল? উদ্ভিদ যে সূর্যের আলো ব্যবহার করে, এই সূর্যটা হচ্ছে জড়বস্তু। উদ্ভিদ যে পানি ব্যবহার করে তার খাদ্যের জন্য, এই পানিটা হচ্ছে জড়বস্তু। আবার উদ্ভিদ যে কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে, সেই কার্বন ডাইঅক্সাইডটা হচ্ছে জড়বস্তু। মানে বায়ু থেকে যে কার্বন ডাইঅক্সাইড সংগ্রহ করে, এই কার্বন ডাইঅক্সাইডটা হচ্ছে জড়বস্তু।
তাহলে উদ্ভিদের কি প্রয়োজন? উদ্ভিদ কিন্তু এখানে কি নিচ্ছে? পানি নিচ্ছে, সূর্যের আলো ব্যবহার করছে এবং কার্বন ডাই অক্সাইড ব্যবহার করছে বায়ু থেকে, মানে বায়ুর উপরও নির্ভরশীল উদ্ভিদ। আবার মানুষ বায়ু, পানি, হ্যাঁ, মাটি, মানে অনেকগুলো উপাদানের উপর নির্ভরশীল যেগুলো জড়বস্তুর উপাদান। এখানে আমাদের একটা কাজ মানে দেওয়া হয়েছে, জীবের বেঁচে থাকার জন্য যে সকল জড়বস্তুর প্রয়োজন তার একটি তালিকা তৈরি করি। কাজটি নিয়ে সপরিচিত আলোচনা করি। সূর্যের আলো ও বায়ু জীব না জড়? এখানে প্রশ্ন করা হয়েছে। অবশ্যই সূর্যের আলো ও বায়ু জড় পরিবেশের উপাদান, মানে জড় উপাদান, এদের জীবন নেই। তাহলে সূর্যের আলো ও বায়ু এগুলো কি? জড়। খাদ্য তৈরির জন্য উদ্ভিদের সূর্যের আলো, বাতাস ও অন্যান্য জিনিস প্রয়োজন। তাহলে উদ্ভিদের, হ্যাঁ, খাদ্য তৈরির জন্য কি কি প্রয়োজন? সূর্যের আলো প্রয়োজন এবং বাতাস, এখানে বাতাস বলতে কার্বন ডাই অক্সাইড প্রয়োজন। অন্যান্য জিনিস কি? এখানে পানি প্রয়োজন আছে তার খাদ্য তৈরির জন্য। পেজ নং 3-তে 3 নং পৃষ্ঠে আমাদের কি বলা হয়েছে? এখানে সারসংক্ষেপে, বেঁচে থাকার জন্য মানুষ বিভিন্ন জড়বস্তুর উপর নির্ভর করে। হ্যাঁ, বেঁচে থাকার জন্য মানুষ কিভাবে জড়বস্তু নির্ভর করে? প্রথম হচ্ছে আমাদের মানুষের শ্বাস গ্রহণের জন্য বায়ু প্রয়োজন। তাহলে মানুষ যে শ্বাস গ্রহণ করে, এই শ্বাস গ্রহণের জন্য কি করে? সে বায়ু থেকে অক্সিজেন গ্রহণ করে। এই অক্সিজেন হচ্ছে বা বায়ু হচ্ছে জড়বস্তুর উপাদান। মানুষের শ্বাস গ্রহণের জন্য বায়ুর উপর নির্ভরশীল এবং পান করার জন্য তার পানি প্রয়োজন। শ্বাস গ্রহণের জন্য অক্সিজেন প্রয়োজন, পান করার জন্য পানি প্রয়োজন, পুষ্টির জন্য খাবার প্রয়োজন, ফসল ফলানো এবং বাসস্থান তৈরির জন্য মানুষের মাটি প্রয়োজন। এই যে পানি, এই যে খাবার, এই যে মাটি, এই যে বাসস্থান, আসবাবপত্র, পোশাক, যন্ত্রপাতি, এই সকল কিছুই কিন্তু আমাদের জড়বস্তুর উপাদান। তাহলে মানুষ বেঁচে থাকার জন্য এই সকল জড়বস্তুর উপর নির্ভরশীল। এটা কিন্তু আমাদের কোশ্চেন আসতে পারে যে মানুষ বেঁচে থাকার জন্য কিভাবে জড়বস্তুর উপর নির্ভরশীল। এখানে আরেকটা পয়েন্ট বলা হয়েছে, অন্যান্য প্রাণী কিভাবে নির্ভরশীল। হ্যাঁ, অন্যান্য মানুষের মতো কিন্তু অন্যান্য প্রাণীর বেঁচে থাকার জন্য জড়বস্তুর উপর নির্ভরশীল। যেমন মানুষের মতো অন্যান্য সকল প্রাণীর বেঁচে থাকার জন্য বায়ু প্রয়োজন, মানে অন্যান্য প্রাণীর তো শ্বাস গ্রহণের জন্য অক্সিজেন প্রয়োজন, পান করার জন্য তার পানি প্রয়োজন, পুষ্টির জন্য তার খাবার প্রয়োজন এবং বাসস্থান তৈরির জন্য এবং তার কি প্রয়োজন? মাটি প্রয়োজন অন্যান্য প্রাণীর। এবং পানি অনেক জীবের বাসস্থান। এই পানিও কিন্তু অনেক জীবের বাসস্থান। মাটি, যেমন ইঁদুর, এখানে ইঁদুর আছে, তারপরে কেঁচো আছে, এই যে পোকামাকড় আছে, এগুলো কিন্তু মাটিতে বসবাস করে। আবার কিন্তু অনেক মানে মাছ, যেমন মাছ আছে, বিভিন্ন প্রকার সামুদ্রিক মাছ, এগুলা কি? পানিতে বাস করে। তাহলে মানে, আর তারপর তাদের বাসস্থান তৈরির জন্য, তাদের যে থাকার জায়গা, এদের জন্য কিন্তু মাটিতে এবং পানি উভয়ই কিন্তু এদের বাসস্থান থাকতে পারে। যেমন বিভিন্ন প্রাণী, এগুলোও প্রাণী। এখানে আলাদা 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 প্রাণী আলাদা আলাদা জায়গা থাকে। যেমন মাছ পানিতে থাকে এবং এই যে ইঁদুর, সাপ, এগুলা কি কোথায় থাকে? এগুলা মাটিতে থাকে, মাটির নিচে থাকে। কেঁচু, এগুলা মাটির নিচে থাকে। এবার আসি উদ্ভিদ সম্পর্কে। বেঁচে থাকার জন্য উদ্ভিদ পরিবেশের বিভিন্ন জড়বস্তুর উপর নির্ভর করে, যেমন সূর্যের আলো, মাটি, পানি, বায়ু ইত্যাদি। যেমন সূর্যের আলো, এই সূর্যের আলো ব্যবহার করে উদ্ভিদ বেঁচে থাকার জন্য, তার খাদ্য তৈরির জন্য, উদ্ভিদ তার খাদ্য তৈরির জন্য সূর্যের আলো ব্যবহার করে। তাহলে এই সূর্যের আলোটা কি? এই সূর্যের আলোটা হচ্ছে জড়বস্তুর উপাদান। সে মাটি ব্যবহার করে, মাটিটা কি? জড়বস্তুর উপাদান। পানি ব্যবহার করে উদ্ভিদ, যে পানিটা ব্যবহার করে এই পানিটা হচ্ছে জড়বস্তুর উপাদান। আবার যে বায়ু ব্যবহার করে, মানে উদ্ভিদ বায়ু থেকে কি গ্রহণ করে? উদ্ভিদ বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড সংগ্রহ করে। এই কার্বন ডাই অক্সাইডটাও হচ্ছে জড় পরিবেশ উপাদান। এখানে বলা হয়েছে উদ্ভিদ সূর্যের আলো, পানি ও বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড ব্যবহার করে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। তাহলে উদ্ভিদ নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে কিভাবে, বা নিজের খাদ্য নিজে তৈরি করে কিভাবে? উদ্ভিদ সূর্যের আলো,
পানি বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড ব্যবহার করে নিজেই নিজের খাদ্য তৈরি করতে পারে। পানি আবার বিভিন্ন উদ্ভিদের আবাসস্থল, যেমন শাপলা, কচুরিপানা ইত্যাদি। এগুলো আবাসস্থল কি, মানে এখানে বাসস্থান, এরা এখানে বাস করে, আবাসস্থল যেখানে শাপলা, কচুরিপানা ইত্যাদি এই সকল যে বিভিন্ন প্রকার উদ্ভিদ আছে, এই উদ্ভিদ কিন্তু আবার পানিতেও বাস করে। তাহলে সহজ কথায় আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে যে উদ্ভিদ কিভাবে খাদ্য তৈরি করে এবং উদ্ভিদ তার খাদ্য তৈরির জন্য কিভাবে জড়বস্তুর উপর নির্ভরশীল। উদ্ভিদ তার খাদ্য তৈরির জন্য সূর্যের আলো, পানি এবং বায়ুর উপর নির্ভরশীল। কারণ কি, সূর্যের আলো, পানি এবং বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে সে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। এখানে আমাদের অতিরিক্ত যেটা শিখতে হবে সেটা হচ্ছে উদ্ভিদ কিভাবে তার খাদ্য তৈরি করে। উদ্ভিদ কিভাবে, মানে কোন প্রক্রিয়ায় সে খাদ্য তৈরি করে। উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে। এখন প্রশ্নটা হচ্ছে উদ্ভিদ কিসের, মানে কার মাধ্যমে খাদ্য তৈরি করে, কোথায় খাদ্য তৈরি করে। উদ্ভিদ পাতার মাধ্যমে, পাতার মধ্যে সে খাদ্য তৈরি করে। তাহলে আমরা জানলাম উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় সূর্যের আলো, পানি এবং বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড সংগ্রহ করে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। আরেকটা যদি আমরা অতিরিক্ত কোশ্চেন পড়ি সেটা হচ্ছে উদ্ভিদের পাতার মধ্যে যে সবুজ কণিকা থাকে তাকে কি বলা হয়। উদ্ভিদের পাতার মধ্যে, মানে পাতার মধ্যে যে সবুজ কণিকা, কেন উদ্ভিদের পাতা মূলত সবুজই থাকে? হ্যাঁ, অথবা এটা কোনো এক সময় আমরা দেখতে পারি যে এটা মানে হলদে ভাব হয়ে যায়, কেন হলদে ভাব হয়ে যায়, এটা আমাদের প্রশ্ন থাকতেই পারে। তার উদ্ভিদের পাতার মধ্যে যে সবুজ কণিকা থাকে, এই কণিকার নাম হচ্ছে ক্লোরোফিল। আর এই ক্লোরোফিলের পরিমাণ যখন কমতে থাকে, শেষ হয়ে যায়, তখন এই ক্লোরোফিলটা যখন পাতার মধ্যে থাকে না, তখন এই পাতাটা হলদে ভাব হয়ে যায়, আস্তে 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 এটা নিঃশেষ হয়ে যায় এবং মারা যায়। এখানে বলা হয়েছে জীব বেঁচে থাকার জন্য পরিবেশের বিভিন্ন জড়বস্তুর উপর নির্ভরশীল। জীব বেঁচে থাকার জন্য পরিবেশের বিভিন্ন জড়বস্তুর নির্ভরশীল কিভাবে? হ্যাঁ, এটা আমরা জানলাম, জীব বেঁচে থাকার জন্য পরিবেশের উপরে যে আলোচনা করলাম এই সকল জড়বস্তুর উপর নির্ভরশীল। এখন আমাদের একটা অতিরিক্ত মানে প্রশ্ন দেওয়া আছে যে কোন স্থানের সকল জীব ও জড় এবং তাদের মধ্যকার পারস্পরিক ক্রিয়া হলো ওই স্থানের বাসস্থান। এটা কিন্তু এই যে কোন স্থানের সকল জীব, জড় এবং তাদের মধ্যকার পারস্পরিক ক্রিয়াই হলো ওই স্থানের বাস্তু সংস্থান। এটা হচ্ছে আমাদের একটা কোশ্চেন, আমাদের একটা প্রশ্ন। কোন স্থানের সকল জীব ও জড় এবং তাদের মধ্যকার পারস্পরিক ক্রিয়াই হলো ওই স্থানের বাস্তু সংস্থান। পেজ নং 4, উদ্ভিদ ও প্রাণীর পারস্পরিক নির্ভরশীলতা, মানে উদ্ভিদ এবং প্রাণী একে অপরের সাথে কিভাবে নির্ভরশীল থাকে। মানে উদ্ভিদ এবং প্রাণী, আমরা একটু এখানে খেয়াল করি যে কাজটি কিভাবে উদ্ভিদ প্রাণী পরস্পর নির্ভরশীল, নিচের ছবিটি পর্যবেক্ষণ করে তার একটি তালিকা তৈরি করা। কাজটি নিয়ে সপরির সাথে আলোচনা করি। এখানে আমরা দেখতে পাচ্ছি উদ্ভিদ সূর্যের আলো ব্যবহার করে, সে কি করতেছে, উদ্ভিদ সূর্যের আলো ব্যবহার করে নিজের খাদ্য সে নিজে তৈরি করতে পারছে, নিজে তৈরি করছে। এখানে উদ্ভিদ কিন্তু সূর্যের আলোর উপর নির্ভরশীল। আবার অপরদিকে মানে দেখা যাচ্ছে যে এই উদ্ভিদের উপর কিন্তু এই যে গরু, মানে প্রাণী, এই সকল প্রাণী আছে, প্রাণীর মধ্যে গরু, মানে কাঠবিড়ালি, এই কাঠবিড়ালি কিন্তু আবার মানে উদ্ভিদের উপর নির্ভরশীল। আবার অপরদিকে হ্যাঁ, কাঠবিড়ালি কিভাবে উদ্ভিদের নির্ভরশীল? কাঠবিড়ালি কি ঘাস খায়? না, কাঠবিড়ালি উদ্ভিদ থেকে যে ফলটা আসে এই ফলটা সে কি করছে, খেয়ে নিচ্ছে। এখানে আরেকটা পাখিও সে কি করছে, এই ফলগুলো খেয়ে নিচ্ছে। এখানে আরো অন্যান্য প্রাণী আছে, এগুলো কিন্তু এদের বাসস্থানের জন্য, থাকার জন্য কিন্তু এরা উদ্ভিদ ব্যবহার করছে। এই যে 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 প্রাণীটা আছে পেঁচা, এটাও কিন্তু তার বাসস্থান তৈরি করেছে উদ্ভিদের ভিতরে, একটা গাছের মধ্যে সে তার বাসস্থান তৈরি করছে। তাহলে বাসস্থান তৈরি করার জন্য প্রাণী কিন্তু উদ্ভিদের উপর নির্ভরশীল। এই প্রাণী তার বাসস্থানের জন্য কিন্তু উদ্ভিদের উপর নির্ভরশীল। হ্যাঁ, আমরা তাহলে এই যে যে প্রাণীগুলা, এগুলো তার বাসস্থান তৈরি করার জন্য উদ্ভিদের উপর নির্ভরশীল। তার আমরা এখানে শিখলাম যে কি একে অপরের সাথে সম্পর্কযুক্ত।
নেক্সট পেজ। পরিবেশে উদ্ভিদ ও প্রাণী একে অপরের উপর নির্ভরশীল। প্রাণী বিভিন্নভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল। উদ্ভিদের ত্যাগ করা অক্সিজেন প্রাণী শ্বাস গ্রহণের সময় ব্যবহার করে। তার মানে উদ্ভিদ যে অক্সিজেনটাকে ত্যাগ করে, সে অক্সিজেন শ্বাস গ্রহণের সময় প্রাণী কি করে ব্যবহার করে। তার মানে আমরা শ্বাস গ্রহণের সময় কি ব্যবহার করি? অক্সিজেন ব্যবহার করি। আর অক্সিজেন আমরা কোথা থেকে পাই? অক্সিজেন পাই আমরা উদ্ভিদ থেকে। সেই উদ্ভিদ অক্সিজেন কি করে ত্যাগ করে। উদ্ভিদের বিভিন্ন অংশ যেমন কাণ্ড, শাখা ও ফলমূল প্রাণী খাদ্য হিসেবে গ্রহণ করে। উদ্ভিদের কাণ্ড মানে কাণ্ডকেও, উদ্ভিদের যে কাণ্ড আছে, শাখা প্রশাখা আছে এবং ফলমূল আছে, এই সকল বিষয়কে কি করে প্রাণী ফলমূল হিসেবে মানে খাদ্য হিসেবে গ্রহণ করে। কিভাবে গ্রহণ করে? আমরা অনেক সময় বিভিন্ন প্রকার উদ্ভিদ হ্যাঁ শাকসবজি হিসেবে ব্যবহার করি। এই যে শাকসবজি হিসেবে ব্যবহার করি বিভিন্ন প্রকার উদ্ভিদ, এগুলার কিন্তু কাণ্ড, শাখা প্রশাখা আমরা কিন্তু খেয়ে থাকি। আবার বিভিন্ন প্রকার ফলমূলও কিন্তু আমরা কি করি? খেয়ে থাকি। তাহলে খাদ্য হিসেবে উদ্ভিদের কাণ্ড, শাখা প্রশাখা এবং ফলমূল হিসেবে কি করে প্রাণী গ্রহণ করে। এক্ষেত্রে প্রাণী কিন্তু শুধুমাত্র আমরা না, যে কোনো ধরনের প্রাণী, ঘাস, লতা পাতা এগুলো কিন্তু বিভিন্ন প্রকার প্রাণী খায় তাদের খাদ্য হিসেবে। আবার এখানে বলা হয়েছে বিভিন্ন প্রকার বড় বড় যে উদ্ভিদগুলো আছে, মোটা আকারের যে উদ্ভিদগুলো আছে বা ছোট আকারের কিছু উদ্ভিদ আছে, ছোট ছোট প্রাণীদের জন্য বাসস্থান বা আবাসস্থল, এবং বড় বড় যে সকল উদ্ভিদ আছে সেই সকল উদ্ভিদের জন্য সেই সকল উদ্ভিদ বড় বড় প্রাণীদের আবাসস্থল। বড় বড় বলতে যে বিভিন্ন প্রকার পাখি, বিভিন্ন প্রকার পাখি, কাঠবিড়ালি ইত্যাদির জন্য কিন্তু বা এই উদ্ভিদ কিন্তু আবাসস্থল। যেমন বানর, কাঠবিড়ালি, পোকামাকড় ইত্যাদি গাছে বাস করে। আবার পাখি কিন্তু গাছের ডালে বাসা বাঁধে। আবার বিভিন্ন প্রকার ছোট ছোট পোকামাকড় আছে যেগুলো ছোট ছোট উদ্ভিদে কি করে বাসা হিসেবে, তাদের বাসস্থান হিসেবে, আবাসস্থল হিসেবে কি করে বাস করে। আবার মানুষও তার বাসস্থান তৈরিতে উদ্ভিদ ব্যবহার করে। কিভাবে? মানুষ যে যে ঘর তৈরি করে, যে বাসস্থান তৈরি করে, এই ঘরের কাঠ আসে কোথা থেকে? উদ্ভিদ থেকে। তাহলে মানুষ কিন্তু তার বাসস্থান তৈরিতেও উদ্ভিদ ব্যবহার করে। এখানে উদ্ভিদ তার খাদ্য তৈরি, বৃদ্ধি, পরাগায়ন ও বীজের বিস্তরণের জন্য প্রাণীর উপর নির্ভরশীল। আমরা কিন্তু এতক্ষণ পড়লাম প্রাণী কিভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল। এখন আমরা পড়ব উদ্ভিদ কিভাবে প্রাণীর উপর নির্ভরশীল। উদ্ভিদ তার খাদ্য তৈরি, বৃদ্ধি, পরাগায়ন ও বীজের বিস্তরণের জন্য প্রাণীর উপর নির্ভরশীল। আমাদের এখান থেকে আমাদের কিছু অপশন জানতে হবে। যেমন উদ্ভিদ কিভাবে খাদ্য তৈরি করে সেটা আমরা জানি। উদ্ভিদ বৃদ্ধি কিভাবে ঘটে? উদ্ভিদের বৃদ্ধির জন্য মানে দেহে বৃদ্ধির জন্য তার পুষ্টি প্রয়োজন, মানে তার খাদ্য প্রয়োজন। আমাদের জানতে হবে পরাগায়ন কি। আমাদের জানতে হবে বীজের বিস্তরণ কাকে বলে। পরাগায়ন কি? পরাগায়ন বিষয়টা হচ্ছে যে উদ্ভিদের একটা উদ্ভিদ থেকে নতুন আরেকটা উদ্ভিদের জন্ম লাভ করা। এই জন্মলাভটা যে প্রক্রিয়ায় সম্পাদন করা হয় সেই প্রক্রিয়াটার নাম হচ্ছে পরাগায়ন। সহজভাবে একটি এখানে মানে উদ্ভিদের মধ্যে কিন্তু দুই ধরনের উদ্ভিদ থাকে। একটা হচ্ছে পুরুষ উদ্ভিদ, মানে পুরুষ ফুল। উদ্ভিদের মধ্যে দুই ধরনের ফুল থাকে, একটা হচ্ছে পুরুষ ফুল আর একটা হচ্ছে স্ত্রী ফুল। উদ্ভিদের পুরুষ ফুল থেকে পরাগরেণু স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে পতিত হওয়াকে পরাগায়ন বলা হয়। তাহলে পরাগায়ন কি? পরাগায়ন হচ্ছে উদ্ভিদের পুরুষ ফুল থেকে পরাগরেণু স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে পতিত হওয়াকে পরাগায়ন বলা হয়। বীজের বিস্তরণ কাকে বলে? বীজ, আমরা জানি বীজ এক জায়গায় থাকে না। হ্যাঁ, একটা উদ্ভিদের থেকে অনেকগুলা বীজ উৎপাদন করা হয়। আবার কিছু কিছু উদ্ভিদের দুই একটা বীজ হয়, কিছু কিছু উদ্ভিদের একটা মাত্র বীজই হয়।
এখানে বীজের বিস্তরণ কি? বীজের বিস্তরণ হচ্ছে আমরা দেখতে পাই যে অনেক জায়গায় একই ধরনের উদ্ভিদ জন্মগ্রহণ করছে বা জন্মায়। কারণ কি? কারণ হচ্ছে এই যে বীজের যে বিস্তরণটা ঘটছে এখানে, তাহলে বীজের বিস্তরণ বলতে আমরা সহজভাবে জানি মাতৃ উদ্ভিদ থেকে বীজ বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়াই হলো বীজের বিস্তরণ। আচ্ছা, যাই হোক, এখানে উদ্ভিদ খাদ্য তৈরির জন্য প্রাণীর ত্যাগ করা কার্বন ডাই অক্সাইড ব্যবহার করে। তাহলে উদ্ভিদ কি করে? প্রাণীর ত্যাগ করা যে কার্বন ডাই অক্সাইড আছে এটা খাদ্য তৈরির জন্য সে কি করে গ্রহণ করে। আবার পুষ্টি উপাদানের জন্য উদ্ভিদ প্রাণীর উপর নির্ভরশীল। পুষ্টি, উদ্ভিদের যে পুষ্টি উৎপাদন করতে হয়, এই পুষ্টি উপাদানের জন্য সে প্রাণীর উপরও নির্ভরশীল। কারণ প্রাণীর মৃতদেহ, যে প্রাণীটা মারা যায়, এই প্রাণীর মৃতদেহ পচে প্রাকৃতিক সারে পরিণত হয়, আর এই সার পুষ্টি হিসেবে ব্যবহার করে উদ্ভিদ বেড়ে ওঠে। পরাগণের ফলে উদ্ভিদের বীজ সৃষ্টি হয়। এই বীজ থেকে আবার নতুন উদ্ভিদ জন্মায়। বিভিন্ন প্রাণী যেমন মৌমাছি, পাখি ইত্যাদি এই পরাগায়নে সাহায্য করে। তাহলে পরাগায়নে সাহায্য করে কি? বিভিন্ন প্রকার পাখি এবং মৌমাছি। মাতৃ উদ্ভিদ থেকে বিভিন্ন স্থানে বীজের ছড়িয়ে পড়া হলো বীজের বিস্তরণ। তাহলে আমাদের বীজের বিস্তরণটা কি, এটা শিখতে হবে। বীজের বিস্তার নতুন নতুন উদ্ভিদ আবাস গড়ে তুলতে সাহায্য করে। এভাবেই পরিবেশে উদ্ভিদ ও প্রাণী একে অপরের উপর নির্ভরশীল। এখানে কিন্তু আমরা একটা ছোট চিত্র দেখতে পাচ্ছি যে প্রাণী তার খাদ্য তৈরি করছে উদ্ভিদ থেকে। আবার প্রাণীর যে ত্যাগ করা মল আছে, মলমূত্র, এই মলমূত্র কি হচ্ছে, সেটা জৈব সার হিসেবে উদ্ভিদের পুষ্টি উৎপাদন করছে। আবার প্রাণীর এই পাশে প্রাণীর একটা মৃতদেহ, এটা যখন আমরা মাটিতে পুঁতে রাখবো, এই মৃতদেহ মাটিতে পচে পুষ্টি উৎপাদন করবে। আর এটা এই যে 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 প্রাণীর যে বিষটা, এটা কিন্তু জৈব সার হিসেবে উদ্ভিদের কি করবে, পুষ্টি উৎপাদন করবে। প্রাণী কি করছে, তার কার্বন ডাই অক্সাইড, এখানে তার কার্বন ডাই অক্সাইড কি করে ত্যাগ করছে, আর উদ্ভিদ তার খাদ্য তৈরির জন্য এই কার্বন ডাই অক্সাইড গ্রহণ করছে। অপরদিকে উদ্ভিদ অক্সিজেন ত্যাগ করছে, প্রাণী গ্রহণ করছে। এইভাবেই প্রাণী এবং উদ্ভিদের পারস্পরিক একটা নির্ভরশীলতা। এখন আসা হোক শক্তি প্রবাহ। শক্তি প্রবাহটা কি? বেঁচে থাকার জন্য জীবের শক্তি প্রয়োজন। উদ্ভিদ সূর্য থেকে শক্তি পায়, আর প্রাণী শক্তি পায় খাদ্য থেকে। তাহলে উদ্ভিদ শক্তি কোথা থেকে পায়? সূর্য থেকে। আর প্রাণী শক্তি পায় খাদ্য থেকে। প্রাণী যদি খাদ্য না খায় তাহলে সে শক্তি পাবে না। এখানে এখানে আমাদের যে চিত্রটা দেওয়া আছে, একটা এখানে ঈগল এবং সাপের, তার মানে ঈগল, সাপ, ব্যাঙ, ঘাস ফড়িং, হ্যাঁ, এই বিষয়গুলো কি? এই বিষয়গুলো হচ্ছে যে আমাদের একটা পারস্পরিক নির্ভরশীলতা। যেমন ঘাস ফড়িং কিন্তু উদ্ভিদ খেয়ে বেঁচে থাকে। আমরা জানি ঘাস ফড়িং কি খায়? উদ্ভিদ খায়। আবার এই ঘাস ফড়িং এর উপর নির্ভরশীল হচ্ছে ব্যাঙ। ব্যাঙ কিন্তু ঘাস ফড়িং খায়। তাহলে ব্যাঙটাকে খাদ্য হিসেবে গ্রহণ করতে, ঘাস ফড়িংকে খাদ্য হিসেবে গ্রহণ করতেছে ব্যাঙ। অপরদিকে এই ব্যাঙটাকে কিন্তু আবার খাদ্য হিসেবে গ্রহণ করতেছে সাপ। তাহলে সাপ তার খাদ্যের জন্য ব্যাঙের উপর নির্ভরশীল। অপরদিকে এই সাপকে খাদ্য হিসেবে গ্রহণ করতে চাচ্ছে ঈগল। তাহলে এই সাপকে যেহেতু ঈগল খাদ্য হিসেবে গ্রহণ করতে চায়, তাহলে ঈগল কিন্তু খাদ্যের জন্য সাপের উপরও নির্ভরশীল। তাহলে উদ্ভিদ কিন্তু আবার এই খাদ্যের জন্য আবার সূর্যের উপর নির্ভরশীল। সূর্য থেকে উদ্ভিদ, উদ্ভিদ থেকে ঘাস ফড়িং থেকে ব্যাঙ, ব্যাঙ থেকে সাপ, এবং সাপ থেকে যে ঈগল। এই পারস্পরিক একটা নির্ভরশীলতার যে একটা শৃঙ্খলাবদ্ধ এদের মধ্যে, খাদ্যের যে একটা শৃঙ্খলাবদ্ধ, একটা বলা হয় খাদ্য শৃঙ্খল।
সকল প্রাণী শক্তির জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল। উদ্ভিদ সূর্যের আলো ব্যবহার করে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। পোকামাকড় উদ্ভিদ খেয়ে বেঁচে থাকে, আবার ব্যাঙ পোকামাকড়কেও খাদ্য হিসেবে গ্রহণ করে। একইভাবে সাপ ব্যাঙ খায় এবং ঈগল সাপ খায়। এভাবেই শক্তি উদ্ভিদ থেকে প্রাণীতে প্রবাহিত হয়। বাস্তুসংস্থানে উদ্ভিদ থেকে প্রাণীতে শক্তি প্রবাহের এই ধারাবাহিক প্রক্রিয়াকেই বলা হয় খাদ্য শৃঙ্খল। তাহলে খাদ্য শৃঙ্খলটা কি? উদ্ভিদ থেকে প্রাণীতে শক্তি প্রবাহের, একটা উদ্ভিদ থেকে যখন আরেকটা প্রাণী, আরেকটা প্রাণী থেকে আরেকটা প্রাণী, আরেকটা প্রাণী থেকে যখন আরেকটা প্রাণী, এরকম ভাবে যখন একটা শক্তি প্রবাহিত হতেই থাকে, হ্যাঁ, একে বলা হয় খাদ্য শৃঙ্খল। সবুজ উদ্ভিদ থেকে প্রতিটি খাদ্য শৃঙ্খলের শুরু। তাহলে যে কোনো খাদ্য শৃঙ্খলের শুরু হচ্ছে আমাদের সবুজ উদ্ভিদ থেকে। খাদ্য জালটা কি? যে কোনো বাস্তুসংস্থানে অনেকগুলো খাদ্য জাল থাকে, খাদ্য শৃঙ্খল থাকে। বাস্তুসংস্থানের সকল উদ্ভিদ ও প্রাণী কোনো না কোনো খাদ্য শৃঙ্খলের অন্তর্ভুক্ত। যেমন ঈগল সাপ ইঁদুর কাঠবিড়ালি ব্যাঙ ও অন্যান্য প্রাণী খেয়ে থাকে, আবার সাপ খরগোশ ইঁদুর ব্যাঙ ও অন্যান্য প্রাণী খায়। একাধিক খাদ্য শৃঙ্খল একত্রিত হয়ে খাদ্য জাল তৈরি করে। তার মানে একটা খাদ্য জালে কিন্তু একাধিক খাদ্য শৃঙ্খল থাকতে পারে। এখানে যে আমাদের একটা চিত্র দেওয়া আছে, এই চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি যে বাঘ, এই বাঘ কিন্তু আবার খরগোশকে খায়, খরগোশকে আবার সাপ খায়, সাপকে আবার ঈগল খায়, আবার ঈগল কিন্তু আবার ইঁদুরকেও খায়, ঈগল কিন্তু কাঠবিড়ালিকেও খায়। হ্যাঁ, আবার কিন্তু এই ঘাস ফড়িংকে বিভিন্ন পতঙ্গভোজী পাখি এগুলা খায়, আর বিভিন্ন পতঙ্গভোজী পাখিকে ঈগল খায়। মানে একটা ধারাবাহিক যে একটা প্রক্রিয়া, হ্যাঁ, মানে একটা, এই চিত্রের মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একাধিক একটা খাদ্য শৃঙ্খল একে অপরের উপর নির্ভরশীল। তাহলে একটা খাদ্য শৃঙ্খলে একটা খাদ্য জালে একাধিক খাদ্য শৃঙ্খল অন্তর্ভুক্ত হয়। সহজ কথায় একাধিক খাদ্য শৃঙ্খল একত্রিত হয় একটি খাদ্য জাল তৈরি করে। আমাদের অনুশীলনী, সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। শক্তির মূল উৎস কোনটি? সূর্য। কারণ সকল শক্তির মানে শক্তির মূল উৎস হচ্ছে সূর্য। তার কারণ সূর্য থেকে প্রাথমিক পর্যায়ে উদ্ভিদ কি করে? শক্তি গ্রহণ করে। মানে সূর্য থেকে শক্তি প্রবাহিত হয় উদ্ভিদের কাছে, আবার উদ্ভিদকে যখন প্রাণী খাদ্য হিসেবে গ্রহণ করে, তখন এই খাদ্য হিসেবে এই খাদ্যটা প্রাণীর, সেই খাদ্যটা কিন্তু শক্তিতে রূপান্তরিত হয়। তাহলে শক্তির মূল উৎস হচ্ছে সূর্য। কোনটির, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কোনটির জন্য প্রাণী উদ্ভিদের উপর নির্ভরশীল? প্রাণী কোনটির জন্য উদ্ভিদের উপর নির্ভরশীল? আলোর জন্য, পানির জন্য, খাদ্যের জন্য, নাকি বাতাসের জন্য? প্রাণী উদ্ভিদের উপর নির্ভরশীল কিন্তু খাদ্যের জন্য। আবার যদি বলি বাতাসের জন্য, বাতাসের জন্য সে বায়ুর উপর নির্ভরশীল। তাহলে খাদ্যের জন্য নির্ভরশীল উদ্ভিদ, প্রাণীর জন্য প্রাণীর উদ্ভিদের উপর নির্ভরশীল উদ্ভিদ, খাদ্যের জন্য প্রাণী, খাদ্যের জন্য উদ্ভিদের উপর নির্ভরশীল। প্রাণী খাদ্যের জন্য উদ্ভিদের উপর নির্ভরশীল। নিচের কোন খাদ্য শৃঙ্খলটি সঠিক? এখানে যে খাদ্য শৃঙ্খলটা দেওয়া আছে, যেমন ঘাস, ঘাস ফড়িং থেকে ঘাস, ঘাস ফড়িং থেকে ঘাস থেকে সাপ, এটা রং। ব্যাঙ থেকে ঘাস ফড়িং, আবার ঘাস ফড়িং থেকে ঘাস, এটাও রং। সাপ থেকে ঘাস ফড়িং, সাপ থেকে মূলত ঘাস ফড়িং হয় না। এটা লাস্টের যে একটা অপশনটা দেওয়া আছে যে ঘাস থেকে ঘাস ফড়িং, তারপরে ব্যাঙ, তারপরে সাপ, এটা হচ্ছে আমাদের খাদ্য শৃঙ্খলের সঠিক যে একটা ধারা, এটা হচ্ছে আমাদের সঠিক, যেমন ঘ নং। আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্নটা হচ্ছে খাদ্যজালক শৃঙ্খলের মানে খাদ্য জাল ও খাদ্য শৃঙ্খলের মধ্যে পার্থক্য কি? যদি আমরা সহজভাবে জানি যে একাধিক খাদ্য শৃঙ্খল একত্রিত হয়ে কিন্তু খাদ্য জাল তৈরি করে, আর কোনো প্রাণীর একাধিক খাদ্য শৃঙ্খল একত্রিত হয়ে খাদ্য জাল তৈরি করে। খাদ্য জালটা কি? এখানে খাদ্য জালটা, এই খাদ্য শৃঙ্খলটা কি? বাস্তু সংস্থানে উদ্ভিদ থেকে প্রাণীতে শক্তি প্রবাহের যে প্রক্রিয়াটা, একটা উদ্ভিদ থেকে প্রাণীর যে শক্তি প্রক্রিয়া, এটাকে বলে খাদ্য শৃঙ্খল। উদ্ভিদ কিভাবে প্রাণীর উপর নির্ভরশীল? উদ্ভিদ তার খাদ্যের জন্য প্রাণীর উপর নির্ভরশীল। উদ্ভিদ অক্সিজেনে, হ্যাঁ, উদ্ভিদ শুধুমাত্র তার খাদ্যের জন্যই। উদ্ভিদ কিভাবে প্রাণীর উপর নির্ভরশীল? হ্যাঁ, উদ্ভিদ তার বংশ বিস্তারের জন্য, একটু মিস্টেক, উদ্ভিদ তার বংশ বিস্তারের জন্য প্রাণীর উপর নির্ভরশীল। কারণ প্রাণী যদি কি করে পরাগায়ন সৃষ্টি না করে সেখানে, তাহলে কিন্তু উদ্ভিদ তার বংশ বিস্তার করতে পারবে না।
এখানে মানুষ নির্ভর করে এমন তিনটি জড়বস্তুর উদাহরণ। জড়বস্তু মানুষ নির্ভর করে, মানে মানুষ জড়বস্তুর উপর নির্ভরশীল, এরকম তিনটি জড়বস্তুর নাম, যেমন বায়ু, পানি, মাটি, তারপর বিভিন্ন প্রকার আসবাবপত্র, আরো অনেকগুলা উদাহরণ এখানে কিন্তু আছে। পরাগায়ন কি আমরা শিখলাম, উদ্ভিদের পুরুষ ফুল থেকে পরাগরেণু স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে পতিত হওয়াকে পরাগায়ন বলা হয়। বর্ণনামূলক প্রশ্ন, খাদ্য শৃঙ্খলে কিভাবে সাপ এবং ঈগল একই রকম তা ব্যাখ্যা করা। খাদ্য শৃঙ্খলে ঈগল আর সাপ কিন্তু একই রকম, কিভাবে? এখানে প্রথমত সাপ উদ্ভিদ থেকে ঘাস ফড়িং, মানে উদ্ভিদ খেয়ে বেঁচে থাকে ঘাস ফড়িং, ঘাস ফড়িং কে আবার ব্যাঙ কিন্তু ঘাস ফড়িং খেয়ে বেঁচে থাকে, আবার সাপ কিন্তু ব্যাঙকে খেয়ে বেঁচে থাকে। অপরপক্ষে কি সাপ ব্যাঙকে খেয়ে বেঁচে থাকে এবং ঈগলটাও কিন্তু সাপকে খেয়ে বেঁচে থাকে। আর ঈগল যে সাপকে খেয়ে বেঁচে থাকলো, এই সাপটা কিন্তু ব্যাঙ খেয়ে বেঁচে থাকে, মানে একটা ধারাবাহিক প্রক্রিয়া। তার মানে খাদ্য শৃঙ্খলে সাপ যেরকম ভাবে একটা ধারাবাহিক প্রক্রিয়ায় শৃঙ্খলাবদ্ধ হচ্ছে, ঈগলও কিন্তু সেইভাবেই শৃঙ্খলাবদ্ধ হচ্ছে। তাহলে আমরা বুঝতে পারি খাদ্য শৃঙ্খলে সাপ এবং ঈগল একই রকম। নিচের শব্দগুলো দিয়ে গঠিত খাদ্য শৃঙ্খলের সঠিক ক্রম ব্যাখ্যা করো। এখানে সঠিকটা হচ্ছে প্রথমত সূর্যের আলো ব্যবহার করে ঘাস ফড়িং, সূর্যের আলো ব্যবহার করে ঘাস বা উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করে এবং সে বংশ মানে সে বৃদ্ধি ঘটে এবং সেই ঘাসকে পোকামাকড় খেয়ে বেঁচে থাকে। হ্যাঁ, পোকামাকড়কে আবার ব্যাং ব্যাং খায়, মানে ব্যাং পোকামাকড় খেয়ে বেঁচে থাকে এবং সাপ খেয়ে বেঁচে থাকে ব্যাংকে। সর্বশেষে ঈগল সাপ খেয়ে বেঁচে থাকে। এটা হচ্ছে আমাদের সঠিক ক্রম। জীব কিভাবে বায়ুর উপর নির্ভরশীল তা ব্যাখ্যা করতে বলা হয়েছে। একটা জীব কিভাবে বায়ুর উপর নির্ভরশীল, সহজ কথা যদি আমরা শিখি যে মানুষ জীব বলতে যার জীবন আছে। এখানে দুইটা জীব কিন্তু দুই ধরনের, একটা হচ্ছে প্রাণী আর একটা কিন্তু উদ্ভিদ। যদি আমরা প্রথমত প্রাণী আলোচনা করি, তাহলে প্রাণী যে শ্বাস গ্রহণ মানে করে, সে শ্বাস গ্রহণ কোথা থেকে আসে? বায়ু থেকে আসে, মানে শ্বাস গ্রহণের জন্য যে অক্সিজেন ব্যবহার করে, সেই অক্সিজেন কিন্তু বায়ু থেকে আসে। তাহলে মানুষ শ্বাস গ্রহণের জন্য বায়ুর উপর নির্ভরশীল। আবার উদ্ভিদ, সে তার খাদ্য তৈরির জন্য কিন্তু বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড সংগ্রহ করে। তাহলে প্রাণী তার খাদ্য উদ্ভিদ তার খাদ্য তৈরির জন্য বায়ুর উপর নির্ভরশীল। উদ্ভিদের জন্য বীজের বিস্তরণ কেন গুরুত্বপূর্ণ তা ব্যাখ্যা করো। উদ্ভিদের জন্য বীজের বিস্তরণ এই কারণে গুরুত্বপূর্ণ, কারণ বীজের বিস্তরণ বলতে কি বুঝি আমরা? মাতৃ উদ্ভিদ থেকে বিভিন্ন স্থানে বীজ ছড়িয়ে পড়া হলো বীজের বিস্তরণ। এখানে যদি উদ্ভিদের বীজের বিস্তরণ না ঘটতো, তাহলে একটি জায়গায় শুধুমাত্র একটি উদ্ভিদই জন্মাতো। আর যদি বীজের বিস্তরণ ঘটে, তাহলে একটি জায়গাতে, মানে একটি জায়গা না, একাধিক জায়গায় একটি উদ্ভিদ জন্মানো সম্ভব। আর এই কারণেই বীজের বিস্তরণ অধিক গুরুত্বপূর্ণ। লাস্ট কোশ্চেন 5 নং, তোমার ঘরের ভেতরে রাখা গাছটি মারা যাচ্ছে, তোমার বন্ধুরা গাছটিকে জানালার পাশে নিয়ে রাখার পরামর্শ দিল কেন? কারণ যেহেতু গাছটি ঘরের ভেতরে, সে কারণে গাছটি কিন্তু কোনো অবস্থাতে সূর্যের আলো ব্যবহার করতে পারছে না। আর যদি কোনো উদ্ভিদ সূর্যের আলো ব্যবহার করতে না পারে, তাহলে সে কখনোই তার নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। যদি উদ্ভিদ নিজের খাদ্যই না তৈরি করতে পারে, তাহলে সে বেঁচে থাকা তো অসম্ভব সঠিকভাবে। তাহলে সঠিক কথায় গাছটি মানে সূর্যের আলো গ্রহণ করতে পারছে না, কারণে সে মারা যাচ্ছে। তাই তার বন্ধুরা গাছটিকে জানালার পাশে রাখার পরামর্শ দিল। জানালার পাশে রাখার পরামর্শ দিল এই কারণে, যদি গাছটিকে জানালার পাশে রাখা হয়, তাহলে সূর্যের আলো, জানালা থেকে সূর্যের আলো সে কি করতে পারবে? গ্রহণ করতে পারবে। আর সূর্যের আলো যদি সে পায়, তাহলে সে তার নিজের খাদ্য নিজে তৈরি করতে পারবে এবং গাছটার বেঁচে থাকা সম্ভব। এটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তো সবাই ভালো থাকুন। এটাই হচ্ছে আজকের প্রথম অধ্যায় মোটামুটি আমাদের আলোচনা করা হলো। আমাদের আগামী ভিডিও হচ্ছে আগামী অধ্যায় সম্পর্কে বা পরবর্তী অধ্যায় সম্পর্কে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।